নমস্কার। ওরে রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণ বলি। ওরে রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণ বলি। প্রেম দরিয়ায় হৃদয় ভাসে, ভবের ঘরে কৃষ্ণ কলি। চোখের তারায় কৃষ্ণ কলি। ওরে যেমন কমল রাই তেমনি এই শহরের অলি গলি। ওরে যেমন কমল রাই তেমনি এই শহরের অলি গলি। ভালোবাসার বকুল তলা, ভালোবাসার বকুল তলা, হিংসে করে পাগল বলি। ওরে যেমন কমল রাই তেমনি, ওরে যেমন কমল রাই তেমনি এই শহরে অলি গলি। ভালোবাসার বকুল তলা, ভালোবাসার বকুল তলা, ভবের ঘরে কৃষ্ণ কলি। আমরা হিংসে করে পাগল বলি। ওরে ভবের সাথে ভাবের মিলন, ওরে ভবের সাথে ভাবের মিলন, কলকাতাতে নামলো পথে। ওরে ভবের সাথে ভাবের মিলন, কলকাতাতে নামলো পথে। আর মিছিল যেন ব্রিগেড প্যারেড ভরায়, পূর্ণিমাতে ঝুলন সাজায়। রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণ কলি। রাধারানী, রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণ কলি। প্রেম দরিয়ায় হৃদয় ভাসে, ভবের ঘরে কৃষ্ণ বলি। নমস্কার, দিস ইজ শুভব্রত চৌধুরী ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে শুভব্রত চৌধুরী বলছি। এ শহরকে ভালোবেসে একটা ছোট্ট প্রজেক্ট করছি। প্রজেক্ট কলকাতা, প্রজেক্ট ক্যালকাটা, অডিও ভিজুয়াল প্রজেক্ট। কিছু ফটোগ্রাফ, কিছু ভোকাল লিরিক্স, কিছু কবিতা, কিছু লেখা গল্প, কিছু অ্যাবস্ট্রাকশন, কিছু পেন্টিংস। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম থ্রু স্পটিফাই একটা গান, সং রাইটিং অ্যান্ড সাং বাই মি মাইসেলফ, গিটারটাও। আর সেটার নাম কলকাতা, শুনেছেন হয়তো অনেকেই। আর তাছাড়া দুটো ছবি দিয়েছিলাম, এরকম এক্সের মতো একটা ব্রাঞ্চিং, ট্রি ব্রাঞ্চিং। ধরুন একটা চিঠির এনভেলাপ যেমন, তাতে যেমন পোস্ট অফিসের ছাপ দেওয়া থাকে, তেমনি ওই সূর্যটা। আর আকাশে মেঘ ছিল, তাই এডিট করিনি, একটু ক্রপিং করেছি ফ্রেমটা সাজানোর জন্য, কম্পোজিশনটা সাজানোর জন্যে। আর একটু লাইটরুমে ভিজিবিলিটিটা বাড়িয়েছি। এই চিঠির মতো যে এক্স, আগে সেই পুরনো এনভেলাপ পাওয়া যেত চিঠির, তাতে এরকম দুটো ত্রিভুজ, চারটে ত্রিভুজ অ্যাকচুয়ালি মিলতো। সেখানে এই যে এক্স ব্রাঞ্চিংটা, এই ব্রাঞ্চিংটা নিচে যে সিলমোহরটা, আর তার সঙ্গে যে মেঘ, সূর্যের যে মেঘ, আপনারা বলতে পারেন যে এটাকে ব্যাখ্যা করতে পারেন কালিদাসের মেঘদূতম দিয়েও। যেমন বিরোহিণী
যক্ষীর তরে মানে বিরোহিণীর যক্ষী নির্বাসিত যক্ষকে কালিদাসের কাব্যে মেঘ দূতকে দিয়ে চিঠি পাঠাচ্ছে। তাই লিখেছিলাম, কটাক্ষে যার সূর্য শিকার, কটাক্ষে যার সূর্য শিকার, লিখল চিঠি বিরহে তার। এই মেল্টিং সান ছবিটার ক্যাপশন বা ট্যাগলাইন বলতে পারেন, লিখেছিলাম এটা। আরও পাবেন, যেমন এই পেন্টিংটা আছে, এই পেন্টিংটা এখনও কম্পোজিশন কমপ্লিট হয়নি। এটা একটা ধরুন বায়োস্ফিয়ারের মাইক্রো বায়োস্ফিয়ার, হ্যাঁ, ছোট্ট করে একটা কলকাতা বা মফস্বলের, কলকাতার যে মফস্বলগুলো তার যে ছোটোখাটো পুকুরগুলো পাবেন, তার একদম পাশে সরজলা দশা অংশ, যেখানে অল্প একটু সরপাতা, ফার্ন, ঘাস, সূর্যটা পড়ে একটু চিকচিক করছে জলটা, আর ছোটো ছোটো ফুল ফুটেছে। আর সূর্যকে একটা ফুল বলে, ফুল হিসেবে ধরুন এটা যদি একটা সংবাদপত্রের পৃষ্ঠা হয়, তাতে বিজ্ঞাপনী ভাষায় সূর্যটাকে এখানে রাখা হয়েছে বাদিকে, যাতে প্রথমেই আপনার চোখে পড়ে। এটা আমার ডান দিক, কিন্তু আপনারা যখন দেখছেন সেটা বাদিক। তারপরে কম্পোজিশনটা এই গোল্ডেন রুলে এসছে, এইভাবে এখানে ব্যাঙের ছাতাটা, আর তারপর জল, ঘাস। পেন্টিংটা কমপ্লিট হলে নিশ্চয়ই পাবেন, সোশ্যাল মিডিয়াতেও দেবো, তাছাড়া ফিজিক্যালিও পাবেন। তাছাড়া কিছু কবিতা, কিছু লেখা যদি আমার পাবলিশাররা সময় মতো প্রকাশ করেন তাহলে ভালো হয়। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আইরিস একাডেমিকে, কারণ আইরিস একাডেমির সঙ্গে গতকাল, যেখানে আমি সিনেমাটোগ্রাফি ক্লাস করছি, সেখানে আমাদের শিক্ষকের অনুমতি নিয়েই আমি কিছু ভিডিওগ্রাফি এবং এক্সক্লুসিভলি তাদের জন্য যে ভিডিওগ্রাফি এবং ছবিগুলো তুলেছি, তার সঙ্গে পার্সোনালি আমার প্রজেক্টের জন্য কিছু ছবি এবং ভিডিওগ্রাফি করেছি বা সিনেমাটোগ্রাফি করেছি। তা সেটা আপনারা পাবেন। আর যেটা তাদের জন্য এক্সক্লুসিভ, সেটা তাদের ব্যাপার, তারা কীভাবে সেটা ব্যবহার করবে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি কলকাতার একটি FM চ্যানেল, যারা আমাকে বেঁচে থাকতে উৎসাহ দিচ্ছে ইনস্টিটিউশনালি এবং পার্সোনালি, ফ্রেন্ডস FM, আর রাজাদার কবিতা স্টুডিও, যেখানে আবৃত্তির ক্লাস করে আমি আমার ভয়েস ট্রেনিংকে ভয়েস ট্রেনিং নিয়ে আরও বেটারমেন্ট করার চেষ্টা করছি। তাছাড়া আইরিস একাডেমি এবং তার আগে আইমেজ একাডেমি, আমার ইচ্ছা আছে যে আইরিস এবং আইমেজ একাডেমির কোর্স দুটো খুব তাড়াতাড়ি, যত পারি তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার কাজের জগতে ফিরে আসতে পারবো আগের মতোই। আমার অসীম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কলকাতার মানুষ, এসপ্ল্যানেড ইস্ট, রাজ্য এবং দেশের আইন আদালত, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে, এবং সমস্ত ড্রাইভারদের এবং ক্রীড়াপ্রেমীদের, শিল্পপ্রেমিকদের ধন্যবাদ জানাতেই বলা। আমি যেখানে থাকি, যেখানে আগে থাকতাম, টালিগঞ্জ এবং বেলঘরিয়া, দুই জায়গার মানুষকেই, এবং এসপ্ল্যানেড ইস্টে যারা ছিলেন তাদেরকে, এবং সমস্ত ড্রাইভারকে, ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি সহায়তার জন্যে। মেট্রোগলির সমস্ত ব্যবসায়ীদের ধন্যবাদ জানাচ্ছি। আর এটা কার্জন পার্কে তোলা দুটো ছবি আমি দিয়েছি, যে সূর্যের যে ছবি, মুগ্ধুম বলছি, যে ছবি দুটো, আর গানটা কালকে লেখা। আর আজকে যেটা গাইলাম সেটা আজই লেখা, একটু আগেই লেখা, আর একটু কম্পোজিশন
করে টপ্পা আঙ্গিকের সঙ্গে ভজনাঙ্গিক মিশিয়ে শ্যুটটা করে আপনাদের শোনাতে পারলাম। আর আজকে সকালবেলাতেই ফ্রেন্ডস এফএমে একজন আরজে প্রসঙ্গটা তুলেছিল, আজকে হচ্ছে ব্রেনকে ডিস্টার্ব না করে বিশ্রাম দেওয়ার দিন। তো সেই কথা প্রসঙ্গে একটা লেখা শুরু করলাম, একটু শোনাই আপনাদের লেখাটা। একটা গল্প, দেখি এর পরবর্তীকালে প্রকাশকরা যদি ফিজিক্যালি প্রকাশনা করেন তাহলে ফিজিক্যালি পাবেন, নইলে ওয়ার্ডপ্যাড বা প্রতিলিপিতে যেরকম অনলাইনে পান সেরকমভাবে তো পাবেন বটেই। শুরুটা বলি। ডাক্তার দত্ত সস্নেহে জিজ্ঞেস করেন, তোমার বাবা? না, আমি ভুল করলাম, সরি, শুরুটা এখান থেকে নয়। ডাক্তার সৌরিন দত্ত চশমাটা একটু রুমালে মুছে আবার চোখে দিয়ে প্রাইভেট চেম্বারে তার টেবিলে একটু ঝুঁকে কনুই দুটো টেবিলে রেখে হাত দুটো একসাথে মুঠো করে ধরে নিজের সামনে একটা কাল্পনিক ত্রিভুজ তৈরি করে উল্টো দিকে বসা কলেজ পড়ুয়া শ্যামলা মিষ্টি দেখতে মেয়েটাকে জিজ্ঞেস করলেন, অবসর সময় কি করো? মেয়েটি উত্তর দিল, বিয়ে দিয়ে দিই। অভিজ্ঞ ডাক্তার দত্ত, নিউরোসাইকিয়াট্রিস্ট, একটুও না ঘাবড়িয়ে জিজ্ঞেস করলেন, তাতে তো তোমার অনেক ব্রেন ওয়ার্ক করতে হয়, স্ট্রেসড হও না? মেয়েটির সপ্রতিভ উত্তর, এটা তো প্রেম করার মতোই, কোনো ব্রেন ওয়ার্ক লাগে না। এবার ডাক্তার দত্ত একটু ডিফেন্সিভ, হাত আর টেবিলে তৈরি ত্রিভুজ ফ্রেমের জেনিথ পয়েন্টটা থুতনিতে রেখে জিজ্ঞেস করলেন, কেমন করে, মানে প্রসিডিওরটা কি? মেয়েটি হেসে একটু টেবিলের দিকে চোখ নামিয়ে বলল, এটা প্র্যাকটিস করেছি। মেডিটেশনে বসে ধীরে ধীরে এক এক করে পায়ের আঙুল থেকে মাথার চুল সমস্ত ফিজিক্যাল অঙ্গ প্রত্যঙ্গকে নিজের চিন্তা থেকে আইসোলেট করা, তারপর চিন্তা থেকে নিজের সেলফকে আইসোলেট করা। ডাক্তার দত্ত বললেন, মানে? মেয়েটি বলল, মানে প্রথমে অসংখ্য চিন্তা ভিড় করবে। আপনি নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন এটা ঘটনা এটাই হয়। প্রথমে অসংখ্য চিন্তা ভিড় করতে থাকবে, এবার নিজেকে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে, রবীন্দ্রনাথ যাকে বলেছেন চোখের আলোয় দেখেছি চোখের বাহিরে, অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে বহির্জগৎকে দেখা, চেনা। এবার এটা হয়তো আমি ফ্রয়েডের থেকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বললাম, কিন্তু ভারতীয় দর্শন এটা সমর্থন করছে এবং আমি নিজে প্র্যাকটিস করে দেখেছি এটা সম্ভব। অর্থাৎ ইগো থেকে সেলফকে আলাদা করা, ইগো থেকে, চেতন থেকে সেলফকে আলাদা করা। এই চিন্তাগুলোর আসা যাওয়া দেখতে থাকতে হবে। চিন্তাগুলো আসবে, ভিড় করবে, চলে যাবে ঢেউয়ের মতো। প্রথম খুব কম সময় প্র্যাকটিস হয়ে গেলে, মানে প্রথম খুব কম সময় পারবেন, প্র্যাকটিস হয়ে গেলে আর নিজস্ব চিন্তা অডিও ভিজুয়ালি এক্সিস্ট করবে না। অর্থাৎ চেতনা শূন্য না হয়েও চেতন থেকে সেলফকে আলাদা করা গেল। ডাক্তার দত্ত প্রায় ঘোরের মধ্যে বললেন, তারপর? মেয়েটি বলে, তারপর চিন্তাহীন অবস্থাটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে। তখন সমস্ত প্রাকৃতিক তরঙ্গ, যেমন অন্যান্য মানুষের চিন্তা, অন্যান্য প্রাণী, উদ্ভিদ যার প্রাণ আছে, হয়তো গ্রহান্তরের প্রাণের চিন্তা তরঙ্গ, অর্থাৎ নেচারের যত তরঙ্গ, সেই ভ্যাকুয়ামকে ফিল আপ করতে ছুটে আসে। যেমন ধরুন, মানে কথা প্রসঙ্গে বলছি,
একটা জায়গায় হাওয়া গরম হয়ে গেলে উপরে উঠে যায়, এবার সেই ভ্যাকুয়ামটা ক্রিয়েট করতে ছুটে আসে ঠান্ডা হাওয়া। তেমনি তরঙ্গরাও ছুটে আসে ভ্যাকুয়ামকে ভর্তি করতে। এবং অ্যারিস্টটলের মতানুযায়ী এই স্ট্র্যাটোস্ফিয়ার মানে আবহমান মণ্ডল নিয়ে যে পৃথিবীর প্রকৃতি, তা কোনো মানে সেই জায়গা থেকেই বলেছেন ডেফিনেটলি প্রকৃতি কোনো শূন্য স্থান রাখে না, অর্থাৎ মুহূর্তের জন্য সে স্থান শূন্য হলেও তা পূর্ণ হয়ে যায়। এবং এটা কিক্রোস্কির ইকুয়েশনে 10⁻⁻16 সেকেন্ডসে যে তরঙ্গ এবং পার্টিকুলার পরিবর্তন, তা মানে দুটো সোনার যে ধাতবাদ যা নেগেটিভ এবং পজিটিভ করে বেলজারকে করে ভ্যাকুয়াম করে সেখানে চার্জ দিয়ে দেখেছিলেন যে পাত দুটো, সোনার পাত দুটো মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করছে সম্পূর্ণ ভ্যাকুয়ামে। এবার রেডিও তরঙ্গ কিন্তু একটা তরঙ্গ। এবার সেই ভ্যাকুয়ামকে ফিল আপ করতে ছুটে আসে। আমার অজান্তেই তাদের মধ্যে আলাপ পরিচয়, কখনো লাভ অ্যাট ফার্স্ট মিট। তরঙ্গে কোনো ল্যাঙ্গুয়েজ বেরিয়ে থাকে না তো? এমনও তো হতে পারে আপনি হয়তো একটা ল্যাব্রাডর কুকুরের চিন্তা তরঙ্গকে খুব স্নেহ করে ভালোবেসে তার ঘর ঘরানি বুঝে দুটো ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। ডাক্তার দত্ত একটু খুকু করে কাশলেন। মেয়েটি পাত্তা না দিয়ে বলে চলে, মা হয়তো একটা পলাশ গাছকে বাড়ির কাজের মাসি ভেবে খাটের তলায় ঢুকে না মুছলে ঘরটা নোংরাই থেকে যায়, বোঝাতে থাকলো। আমাদের কলেজের কৌশিকদা অনেক দিন ধরেই তককে তককে ছিল, হয়তো একটা বেড়ালকে ম্যাটিনি শোয়ে শাহরুখ খানের নতুন আসা ফিল্ম দেখতে যাওয়ার প্রস্তাব দিয়ে ফেলল। তারপর আমি চেতনে ফিরে আসলে আবার অপেক্ষা। পরদিন হয়তো আবার দেখা। পরদিন হয়তো আবার দেখা। এমনি করেই আমার অজান্তে হয়তো কত বিয়ে হয়ে গেছে। মেয়েটি একটু থামতে ডাক্তার দত্ত মুগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করেন, পরদিন কি তারা পরস্পরকে চিনতে পারে? মেয়েটি বলে, হয়তো সব সময় নয়। ভুল করে কৌশিকদা বটানির ম্যাডাম রত্নাদিকে জিজ্ঞেস করলো, ফিল্মটা আজ দেখতে যাবে? ম্যাডাম হয়তো নিজের হাজব্যান্ড ভেবে বললেন, ঠাঁটিয়ে থাপ্পড় মারবো, বিয়ের 20 বছর পর ছ্যাবলামো হচ্ছে। কৌশিকদা নিজের ভুল বুঝে খুঁজে পেল একটু এদিক ওদিক খুঁজে তার সেই প্রেয়সী বেড়ালকে। হয়তো একদিনে নয়, হয়তো কয়েকদিন পর। সবাই যে সব সময় আসবেই তা তো হয় না। তবে ভ্যাকুয়ামটা প্র্যাকটিস করতে থাকলে, অর্থাৎ চিন্তার ভ্যাকুয়ামটা প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে সেটা সব চিন্তা তরঙ্গদের কাছে, অন্যান্য চিন্তা তরঙ্গদের কাছে পরিচিত হয়ে যায়, একটা কমফোর্ট জোন পেয়ে যায়। যেমন কফি হাউস, যেমন নন্দন রবীন্দ্র সদন চত্বর। নন্দন রবীন্দ্র সদন চত্বরেও একসময় বিশেষ ভিড় ছিল না, তারপর ধীরে ধীরে আড্ডার ক্রাউড বাড়তে থাকলো, বাবা বলতেন। ডাক্তার দত্ত ওকে থামিয়ে সস্নেহে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? মেয়েটি তাকে কথা শেষ করতে না দিয়েই বলে, 5 বছর আগেই পৃথিবীর মায়া কাটিয়েছেন। জানি না, হয়তো তার অনস্তিত্বের ইনফরমেশন ওয়েব ফর্মে মায়ের সাথে মিট করে কিনা আমার তৈরি চিন্তাশূন্য কমফোর্ট জোনে। মা যা সিক্রেটিভ। পাশে বসে থাকা ফর্সা সুন্দরী মহিলা বলেন, মোটেও না, আসলে ও আসলে আমি ওর বই বই গন্ধ পেতাম। ভীষণ বইয়ের পোকা ছিল কি না, বই বোকা। আমি তো বই পোকাই বলতাম। সুদর্শন একটু শার্প চেহারার, নাকের নিচে সরু গোঁফ, সাদা ফুল স্লিভ শার্ট পরা বছর 50-এর ডাক্তার সৌরিন দত্ত বলেন, অনস্তিত্বে
দত্তের ইনফরমেশনে কি গন্ধ থাকে, আর থাকলেও রবি ঠাকুরের সাথে তফাৎ করার গন্ধ বিচারের ক্রাইটেরিয়া কি, মানে বই গন্ধ বিচারের ক্রাইটেরিয়া কি, সেটা আমার জানা নেই। মেয়েটির মা একটু ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার মেয়ের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখলেন? ডাক্তার দত্ত বলেন, না তো, ওর কথা সঙ্গতিপূর্ণ, যুক্তি নির্ভর। তারপর মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো বিষয়ে নিজেকে বঞ্চিত মনে হয়? মেয়েটি উৎসাহী হয়ে বলে, তা তো বটেই। ইংরাজি অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছি খালি আমি আর সোমা। স্কুলের সব বন্ধুরা হয় বিদ্যাসাগর কলেজ, নয় সিটি। আর আশিস দা, মানে আমাদের পাশে বয়েজ স্কুলে 1 ক্লাস উঁচুতে পড়তো যে দাদাটা, সে ভর্তি হয়েছে সুরেন্দ্রনাথ কলেজে আইন পড়তে। আচ্ছা, এমন কোনো আইন নেই ডাক্তারবাবু? এমন বঞ্চনা থেকে আমায় মুক্ত করে সুরেন্দ্রনাথ কলেজে ল ডিপার্টমেন্টে ভর্তি করে দেয়। ডাক্তার দত্ত স্মিত হেসে বললেন, বুঝেছি, তোমায় আইন রোগে ধরেছে। এর ঠিক কোনো ওষুধ নেই, তবে সুরেন্দ্রনাথ কলেজে তোমার কোনো বান্ধবী পড়লে 1 সপ্তাহেই ঠিক করে দিতাম। পড়ে নাকি? হ্যাঁ, সুচেতনাদি, ইংলিশ 3rd ইয়ার। একটু ভেবে বলল মেয়েটি। ডাক্তার দত্ত মেয়েটির মাকে বললেন, তেমন কিছু নয়, একটা ট্র্যাঙ্কুলাইজার আর একটা অ্যান্টাসিড লিখে দিচ্ছি। 7 দিন পর একবার এসে কেমন আছে রিপোর্ট করে যাবেন। ট্র্যাঙ্কুলাইজার আর একটা অ্যান্টাসিড লিখে দিচ্ছি। 7 দিন পর একবার এসে কেমন আছেন রিপোর্ট করে যাবেন। আমায় বলছেন? মেয়েটির মা জিজ্ঞেস করল। ডাক্তার দত্ত বললেন, হ্যাঁ, আপনাকেই বলছি। এত কম বয়সে চোখের কোণে কালি পড়া ভালো লক্ষণ নয়। মনে হয় একটু বেটার থাকবেন ওষুধ দুটো খেলে। আচ্ছা, বাইরে আমার পিএ বসে, নেক্সট মঙ্গলবার এই সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করে যান, তাহলে চলে আসুন এই সময়। মেয়েটি বলল, মা, আমি কিন্তু আসতে পারবো না, আমার আবৃত্তির ক্লাস আছে। ওর মা বলেন, ঠিক আছে, আমি না হয় একাই আসবো। ডাক্তারবাবু, উঠি তাহলে, বলে ভিজিটটা এগিয়ে দিলেন। ডাক্তার দত্ত ড্রয়ারে টাকাটা রেখে বললেন, হ্যাঁ, তাহলে নেক্সট মঙ্গলবার এই সময়, মনে থাকবে। আসি আজ, বলে মেয়ে দময়ন্তীকে নিয়ে মিসেস পৌশালী রায় বেরিয়ে এলেন রাস্তায়। অনেক দিন পর তার ইচ্ছে হলো কলেজ লাইফের মতো চুলটা বয়েজ কাট রাখতে। সে সময় অ্যাথলিট ছিলেন, চেহারাটা এখনো বেশ স্লিম। বালুরঘাটের কলেজ লাইফটা মনে পড়ে যায়। তখন একটু বেশি ফর্সা হওয়াতে স্কুল কলেজে অনেকে সাদা টিকটিকি ডাকত। আর শুভদা তো থাক, ততক্ষণে দময়ন্তী একটা ট্যাক্সি দাঁড় করিয়েছে পাটুলিতে নিজেদের ফ্ল্যাটে ফেরার জন্যে। রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণকলি। রাধারানী গরবিনী, চোখের তারায় কৃষ্ণকলি। ওগো প্রেম দরিয়ায় হৃদয়ে ভাসে, ওগো প্রেম দরিয়ায় হৃদয়ে ভাসে, ভবের ঘরে কৃষ্ণ বলি। আরে যেমন কমল রাই তেমনি এই শহরে অলি গলি। ভালোবাসার বকুল তলা হিংসে করে তারে পাগল বলি। ভালোবাসার বকুল তলা আমরা হিংসে করে পাগল বলি।
ওগো ভবের সাথে ভাবের মিলন, কলকাতাতে নামলো পথে মিছিল, যেন ব্রিগেড প্যারেড ভরায়, পূর্ণিমাতে ঝুলন সাজায়, রাধারানী গরবিনী চোখের তারায় কৃষ্ণকলি, প্রেম দরিয়ায় হৃদয়ে ভাসে, ভবের ঘরে কৃষ্ণ বলি কলকাতাতে। আবার দেখা হবে।